আদিল শান্ত দৃষ্টি ফেলে এক পলক দেখে নেয় আফরাকে। তারপর দুর্বোধ্য হেসে নিজের সিক্রেট কেবিনে ঢুকে পড়ে। আফরা আগের দিনের মতোই বাঁধা খোপাটা খুলে দেয়। আজ মনটা বেশ ফুরফুরে লাগছে। কিছুটা হেলতে দুলতেই অফিস থেকে বের হয়। হাঁটতে হাঁটতেই আবার খোপা বেঁধে রিক্সা ডেকে বসে পড়ে। উদ্দেশ্য হসপিটাল। এবার একটু আরেকজনের ভেতরটা নাড়িয়ে দেওয়া যাক। ধরণীতে সবে সন্ধে নেমেছে। সূর্যটা রক্তিম রঙে রাঙা হয়ে বিদায় নিয়েছে কিছুক্ষণ হলো। তবে ঘুটঘুটে অন্ধকার এখনো রাজ করতে পারেনি। রিকশাওয়ালাটা একটু পর পর পেছনে ঘুরছে। আফরার সেদিকে দৃষ্টি নেই। সে প্রকৃতি দেখতে ব্যস্ত। হুট করে রিকশাওয়ালা বলল, আপা হাসপাতালে কেন যাইতাছেন? হসপিটালে মানুষ কেন যায় মামা? রিকশাওয়ালা ইতস্তত ভঙ্গিমায় হাসল। আফরা হাসিটা দেখলো তাকিয়ে। কি স্বচ্ছ হাসি। নেই কোনো জটিলতা কুটিলতা, নেই কোনো আর্ট। পান খাওয়া লাল দাঁতগুলো কেমন অবলীলায় বের করে হাসছে। তাকে কেমন দেখা যাচ্ছে সেটা ফ্যাক্ট না, হাসিতে যে আনন্দ ঝরে পড়ছে সেটাই মুখ্য। রিকশাওয়ালা আমতা আমতা করে বলল, না মানে হাসপাতালে মানুষ সাইজা যায় নাহি? আফরা হেসে উঠল। সে সেজেছে, নিজেকে একটু দেখে নিল। সাদা থ্রি পিস, গলায় ছোট্ট স্কার্ফ, কানে দুল, ঠোঁটে একটু লিপস্টিক। এই তো, তাকে কি একটু বেশি সুন্দর লাগছে নাকি? হেসেই বলল, কেন মামা? হসপিটালে মানুষ সেজে যেতে পারে না? হাসপাতালে গেলে তো কান্দে। আহে আপা, কত মানুষের আহাজারি। আমি তো মামা অন্যদের কান্না দেখতেই যাচ্ছি। মাঝে মাঝে মনের মধ্যে কেমন আনন্দের ঢোল বাজে অন্যের কান্না দেখে। আর এই রূপ দিয়ে কি হবে মামা, যদি না মানুষ তা দেখে ভেতরে ভেতরে শেষ হয়ে যায়? রিকশা থেমে যায়। আফরা হেসে নেমে পড়ে। 5 টাকা ভাড়া বেশি দিয়ে হাঁটতে শুরু করে। রিকশাওয়ালা মামা অবাক চোখে মেয়েটির হাঁটা দেখে। এ কেমন মেয়ে? মানুষের কান্না দেখে যার হাসি পায়, আনন্দ পায়। বহুত মানুষ সে জীবনে দেখেছে, এই মেয়ের মতো আর দেখেনি। কত বিচিত্র মানুষ, কত বিচিত্র তার ভাবনা। রিকশাওয়ালা আবার ছুটে চলে নতুন যাত্রীর খোঁজে। রাত যতক্ষণ না গভীর হয় ততক্ষণ ছুটিয়ে চলবে যাত্রীর খোঁজে। হসপিটালের ভেতর ঢুকে আফরা ফোন বের করে। মেসেজ অপশনে ঢুকে কেবিন নাম্বার দেখে নেয়। হাতের ব্যাগটা শক্ত করে ধরে পা চালিয়ে হাঁটা ধরে। নিজ চোখে না দেখা পর্যন্ত শান্তি লাগবে না। মন জোড়াবে কেমন করে? নিজের কেবিনে শুয়ে শুয়ে ফোন টিপছে আরাফ। বাম হাত গেছে তো কি হয়েছে, ডান হাত আছে, দিব্যি ফোন ধরে রাখা যায়। কেবিনের দরজা খোলার শব্দ শুনে তাড়াহুড়ো করে ফোনটা রেখে দেয়। আফরাকে দেখে বিস্মিত হয়ে যায়। আফরা মুচকি হেসে টুল টেনে বসে। হাসি ধরে রেখে বলে, বেশ অবাক হয়েছেন দেখছি। তুমি এখানে? দেখতে এলাম, পরিচিত তো, সে যেভাবেই হোক, খারাপ কিংবা ভালো, তো এক্সপেরিয়েন্স কেমন? এমনভাবে বলছো যেন বেশ মজা পেয়েছো। আর আমি কেন এক্সপেরিমেন্ট করতে গিয়েছিলাম? মজা নিচ্ছ? কি যে বলেন, মজা নিব কেন? তবে আপনার এই অবস্থা দেখে আমার একটা কথা খুব মনে পড়ছে। কি কথা? পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। রক্তিম চোখে তাকায় আরাফ, যেন চোখ দিয়ে ধ্বংস করে দিবে সব। আফরা গা জ্বালানো হাসি ফেরত দিয়ে বলে ওঠে, এই হাতটা দিয়েই তো কোনো মেয়ের সম্ভ্রমে থাবাত বসিয়েছিলেন, কিন্তু আফসোস, দেখুন পরিণতি। হেসে কেবিন থেকে বের হয়ে যায় আফরা। আরাফ চোখ বুজে রাগ নিয়ন্ত্রণ করে। রহস্যগুলো কেমন গুহা থেকে বের হচ্ছে। মেয়েটার এসব বলার কারণ কি? কেন বলল? মেয়েটা কি জানে জড়িত রয়েছে, নাকি তাকে তার পাপের দৃশ্য মনে করিয়ে দিল শুধু? রাত 1টা কি 1:30 বাজে। ঘড়ি দেখা হয়নি, তাই ঠিকঠাক বলতে পারবে না। ভীষণ ব্যস্ত আফরা। নিরিবিলি এই জায়গাটায় থাকার ব্যবস্থা সে নিজে করেছিল, কোলাহল থেকে দূরে। পেছনের কয়েক মাইলে আর কোনো বাড়ি নেই, যা আছে ঘন জঙ্গল আর সরু রাস্তা। সামনে যদিও 2-3টা বাড়ি চোখে পড়ে, বড়ই নিম্নবিত্ত। নিজেদের মতোই থাকতে ভালোবাসে তারা। না কখনো অন্যের বাড়ি ঘুরতে যায়, না কখনো অন্যকে নিয়ে সমালোচনা আসর বসায়। অনেকটা দিন খুঁজে খুঁজে বাড়িটা পেয়েছে আফরা। এর জন্য অবশ্যই তাকে প্রথম 3 মাস দ্বিগুণ টাকা ভাড়া দিতে হয়েছে। তবে না করেনি। এরকম সুযোগ কে হাতছাড়া করতে চায়? বাড়ির সামনে প্রাইভেট কার দাঁড়িয়ে আছে। ব্যস্ত হাতে বোনের জিনিসপত্র গোছাচ্ছে সে। বোনকে রেডি করিয়ে হুইল চেয়ারে বসিয়ে দেয়। বাড়ির দরজায় তালা ঝুলিয়ে ছুটে যায় গাড়ির কাছে। একাই বোনকে গাড়িতে বসিয়ে নিজেও চেপে বসে। বাড়িওয়ালা অবশ্যই মেয়ের শরীরে জোর দেখে অবাক হয়েছে। তবে প্রশ্ন করেনি। দ্বিগুণ ভাড়া দিয়েছে যে, শর্ত ছিল কোনরূপ প্রশ্ন করা যাবে না। টাকা লোভে সে মেনেও নিয়েছে। তার প্রশ্ন করে লাভ কি?
গাড়ি এসে থামে নামবিহীন এক রাস্তায়। যাত্রীর ইঙ্গিতে ড্রাইভার গাড়ি থামিয়েছে। আফরা নেমে দাঁড়ায়, বোনকে নামিয়ে ভাড়া পরিশোধ করে দাঁড়িয়ে থাকে। গাড়ির আলো যখন আর চোখে বাজে না তখন আফরা হাঁটা ধরে। গন্তব্যের বহু মাইল আগে সে নেমেছে। বোনকে এমন জায়গায় লুকিয়ে সে রাখবে তাকে ছাড়া কাকপক্ষীও যেন টের না পায়। সময় পেরিয়ে 3টেতে থাকে। আফরা তখনও হাঁটছে। কোনো রকম ক্লান্তি তার চোখে মুখে নেই, বরং আলো আঁধারি এই পরিবেশে প্রকৃতির হাওয়া গায়ে মাখতে মাখতে বোনের সাথে নানান কথার ঝুলি সাজিয়েছে। আফরা চলছে গ্রামের এক সরু পথের ধার ঘেঁষে। এবড়ো থেবড়ো রাস্তায় সতর্ক দৃষ্টি ফেলে এগোচ্ছে। হঠাৎ করে কারো অবয়ব টের পায় আফরা। ঘাবড়ে যায় না সে, বরং মুচকি হাসি ঝুলিয়ে বলে ওঠে, কিরে, ঘুমাসনি মনে হয়? ঘুমানো যায় বুঝি? আমি থাকলে দিব্যি ঘুমাতাম। আফরার কথায় অবয়বটি হেসে ওঠে। রাতের গভীরে হাসিটাও একসময় ছন্দ মিলিয়ে অন্ধকারে মিশে যায়। বলে ওঠে, আমি যে ঘুমোতে পারি না, ঘুমোলে চোখের সামনে দৃশ্যগুলো ভেসে ওঠে। কেউ আমায় বলে, ঘুমাস না মীরা, ঘুমাস না। তুই ঘুমালে আমার হাহাকার শুনবে কে? তুই ঘুমালে কার কাছে মনের কথা বলবো, কার কাছে যন্ত্রণা শেয়ার করব? তুই ঘুমালে আমার ভয় লাগে, অন্ধকারে বড্ড ভয় লাগে। মাটির নিচে খুব অন্ধকার রে, একটু আলো নিয়ে আয় না। তাই তো দেখিস না, সবটা সময় আলো জ্বালিয়ে রাখি। মীরার কথা শুনে আফরার চোখ কেমন ছলছল করে ওঠে। জল ভর্তি চোখ নিয়ে সে অদূরের ওই আবছা বাড়িটা দেখতে পায়। আলো জ্বলছে হারিকেনের। ছোট প্রদীপের ছটাটা কেমন নিজ উদ্যোগে তার ক্ষমতা অনুযায়ী আলো দিচ্ছে। ঘাড় ঘুরিয়ে আফরা মীরার দিকে তাকায়। আবছা আলোয় মেয়েটা জল ভরা চোখের আকুতি টের পায়। হাত আঁকড়ে ধরে ভরসা দেয়। মেয়েটার সাথে বন্ধুত্বের সময়সীমা 3 বছর। বোন বাদে এই ধরনীতে এই মেয়েটাই তার সঙ্গী। আর এই মেয়েটার তো সে ছাড়া কেউ নেই। নরম সুরে বলল, বোকারা নিজেদের দুর্বলতা প্রকাশ করে, বুদ্ধিমানরা তো ভেতরের সত্তাটাকে রাতের অন্ধকারের মতোই ধরণীতে বিলিয়ে দেয়। মানুষ দেখতে পায়, অনুভব করতে পারে, কিন্তু ধরতে পারে না, ছুতে পারে না। নীরবতা নেমে আসে। শুধু দীর্ঘশ্বাসের শব্দটা কর্ণকুহরে পৌঁছে মস্তিষ্ককে নাড়িয়ে দেয়। চলতে চলতে আফরা এসে দাঁড়ায় হেরিকেন জ্বালানো সেই জায়গাটায়। কি সুন্দর লাগছে। বড়লোকের কোনো দোলাল দুলালি দেখলে হয়তো বলেই বসবে, ওয়াও, আউটস্ট্যান্ডিং। আমার জীবনে এমন জায়গা প্রথম দেখলাম। অথচ গরিবের শেষ সম্বল এইটুকু জমি। আফরা কিছুক্ষণ ফুল দিয়ে সাজানো গোছানো কবরটার দিকে তাকিয়ে রয়। বাম পাশটায় কেমন চিনচিনে ব্যথা টের পায়, যেন নিজের কোনো এক অতীতকে মনে করিয়ে দিচ্ছে। কবর থেকে চোখ ফিরিয়ে নিয়ে বোনের দিকে তাকায় সে। অথয়ের দৃষ্টিও কবরে। হেসে বাড়ির ভেতর ঢুকে পড়ে। 2টো রুম নিয়ে বাড়িটা তৈরি করা হয়েছে। সবকিছু কেমন নিপুণ হাতে সাজানো। মীরা আপনার পাশে বসে বলে ওঠে, কিছুক্ষণের মধ্যেই মেয়েটা চলে আসবে, তবে অচেনা মেয়ের উপর বোনকে ছেড়ে দেওয়া কি ঠিক হবে? অচেনা কেন বলছিস? 3 দিনের পরিচয়, আমাদের মতোই এতিম ভিক্ষা করে খেত, অনেকের বাজে কথা শুনতো। আমি সুযোগ দিয়েছি, মাসে মাসে এক্সট্রা টাকাও পাবে। এখন সেই যদি হেলায় আমার দেয়ার সুযোগটা হারায়, আমার তো দায় থাকবে না। আপনার এমন কথায় কিছুটা হলেও ভড়কে যায় মীরা। এই মেয়েটা যে হঠাৎ হঠাৎ কি হয় সে বুঝতে পারে না। এই মনে হয় প্রচণ্ড ভীতু, আবার মনে হয় মেয়েটার মতো সাহসী আর দুটো নেই। এক সময় বোকা মনে হয় তো আরেক সময় চালাকের রাজাকেও হারিয়ে দিতে সক্ষম মনে হয়। আবার কখনো সহজ সরল ঘর কোনো মেয়ে, তো আবার কখনো হয়ে ওঠে রহস্যময়ী। একজনের আর কত রূপ দেখবে সে? আরও কি রূপ রয়েছে? কথাটা ভাবতে ভাবতে আফরা বলল, আমার এক রূপেই সবাই নিজ স্বার্থে বাঁচে, আমিও আমার স্বার্থেই বাঁচি। এখন যদি কেউ আমার স্বার্থে আমার ভালোবাসার মানুষটার গায়ে থাবা বসায়, আঁচড় কাটে, আমার ছেড়ে কথা বলা উচিত? একদম গলাটা আলাদা করে দিব না? সর্বাঙ্গ কেঁপে উঠে মীরার। মেয়েটার কথা শুনেই কেমন ভয় লাগছে। আফরা মীরার দিকে তাকিয়ে হাসে। আর কোনো কথাই হয় না। বোনের ঘুমানোর ব্যবস্থা করতে করতে উপস্থিত হয় 15 বছরের এক কিশোরী। পরনে সাদামাটা সালোয়ার কামিজ। এসে একগাল হাসে। আফরা তীক্ষ্ণ চোখে মেয়েটাকে পর্যবেক্ষণ করে। না, তেমন কোনো ভয় নেই মেয়ের থেকে। মেয়েটিকে উদ্দেশ্য করে বলে ওঠে, কয়েকদিনের মধ্যেই তোমার ভালো লাগা মন বসানোর জন্য সরঞ্জাম চলে আসবে আখি। তুমি শুধু আমার বোনের দিকে খেয়াল রেখো। এতটুকু অযত্ন কিন্তু আমি বরদাস্ত করব না। আপনি কোনো চিন্তা করবেন না আপু, আমি একটু অযত্ন করব না। আপনি আমারে নয়া জীবন দিচ্ছেন, বিনিময়ে আমি এটুকু করতেই পারব না।
বাড়ি থেকে বের হওয়া নিষেধ, কিন্তু হঠাৎ করে কেউ আসলে যেন টেরেই না পায় এখানে দুটো মানুষ বসবাস করে। আফরার কথায় আখি কিছুক্ষণ চুপ করে থাকে। এ আবার কেমন কথা? চঞ্চল সুরে বলে ওঠে, আপনারা আবার কোনো আসামি না তো? নাইলে এমন পোলাই কেন থাকতেছেন? সেসব তোমার ভাবতে হবে না। বিপদে তুমি না পড়লেই হলো। তোমার ফোকাস শুধু আমার বোন, ওকে? আখি মাথা নাড়ায়। তার খেতে পারলেই হলো। মীরা এগিয়ে এসে আখির হাত ধরে বলে, শোনো, আমরা দুজন ছাড়া কেউ এসে যদি দরজা খুলতে বলে বা আমরা পাঠিয়েছি এমন কিছু বলে, তাহলে একটু শব্দও করবে না। কারণ আমরা দুজন ছাড়া এখানে আর কেউ আসবে না। তোমার যেন ঘর থেকে বেরোতে না হয় তার সকল ব্যবস্থা করা আছে। বুঝেছো তুমি? আখিকে এমন অনেক কিছু শিখিয়ে আফরা মীরা বের হয়ে আসে বাড়ি থেকে। একটু পর হয়তো ফজরের আজান দিবে। দুজনে হাত ধরে মিলিয়ে যায় অন্ধকারে। আখি তাকিয়েই থাকে। তার কাছে মনে হয় সে ছাড়া তিনজন মেয়ে রহস্যময়ী। এই যে একজন শুয়ে আছে, ঠোঁটের কোণে সূক্ষ্ম এক হাসি সে দেখতে পাচ্ছে। তার রহস্যময় নয়। ভোরের আলো ফুটেছে সবে। পাখির কিচিরমিচির শব্দে ঘুম সেই কখন ভেঙেছে। মনিরা কিছুক্ষণ চোখ বন্ধ করে শুয়ে থাকে। পাশে স্বামী নামক মানুষটা শান্তিতে ঘুমিয়ে আছে, যার এক হাত বিচরণ করছে তার নরম পেটে। হাত সরিয়ে মনিরা উঠে বসে। এক পলক স্বামীর দিকে তাকিয়ে হাসে, ছুঁয়ে দেয় কপাল, গাল, ঠোঁট, গলা। ঘুমে বিভোর আতিকুর একটুও টের পায় না। মনিরা আরেকটু কাছে এসে আতিকুরের গালে ঠোঁট স্পর্শ করে সরে যায়। নরম সুরে আপন মনে বলে ওঠে, আমি তোমাকে এত ভালোবাসা দিয়েছিলাম আতিকুর, তবুও কেন? কেন তোমার মনে অন্য কেউ ঘোরে? ব্যর্থতা আমার নাকি আফসোস তোমার? বলো, বলো। অদ্ভুত সেই চোখের দৃষ্টি, গলার স্বর, ঠোঁটের হাসিটাও কেমন অন্য ইঙ্গিত দিচ্ছে। মেয়েটা কি অধিক শোকে পাথর হয়ে গেছে? স্বামীর অবহেলা, প্রহার পেয়ে কি ভেতরের সত্তাটা হারিয়ে ফেলেছে? নাকি মেয়েটার মনে অন্য কিছু আছে, চলছে ভয়ানক কোনো পরিকল্পনা? নাকি নিতান্তই অবহেলিত বাঙালি স্ত্রী তার দুঃখ বিলাসে নিজের ওপরের খোলস পরিবর্তন করেছে? ফ্রেশ হয়ে মনিরা নিচে চলে যায়। অনেকদিন হলো শাশুড়ির সাথে গল্প করা হয় না। আজ গল্প করবে। কেন জানি একটু বেশি মন পড়ছে গল্প করায়। 2 কাপ চা নিয়ে শাশুড়ির রুমে ঢুকে পড়ে মনিরা। শ্বশুর আর শাশুড়ি একসাথে থাকে না অনেক বছর হলো। কারণটা মনিরা ধরতে পারেনি। বাড়িতে আসলে তো একসাথে থাকাই যায়, তবে কেন বিপরীতে দুরুম? বৃদ্ধ বয়সে এমন ঘটনা তার কাছে রং তামাশা ছাড়া কিছুই নয়। তবে চুপচাপ স্বভাবের মেয়েটা কিছু জিজ্ঞেস করতে নারাজ। শাশুড়িকে ফ্রেশ হয়ে বসে থাকতে দেখে মনিরা হেসে তার পাশে বসলো। চায়ের কাপ হাতে তুলে দিয়ে বলল, এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছেন আজ? আরাফের জন্য মনটা কেমন করছে বৌমা, ঘুমাতে পারিনি, একটু বেশি চিন্তা হচ্ছে আজ। মনিরা শাশুড়ির দিকে বিরক্ত দৃষ্টি ফেলে। ভালো মুড তার নষ্ট হয়ে গেল। মনিরার শাশুড়ি আতিয়া বেগম যেন বুঝে ফেললেন ব্যাপারটা। শান্ত স্বরে বললেন, সন্তান যতই খারাপ হোক না কেন, মায়েদের মন সন্তানের জন্য পূর্বেই। মা তো আমরা জন্ম দিয়েছি, লালন পালন করেছি। আচ্ছা মা, আপনার মনে হয় না এবার আমাদের একটু ভালোভাবে থাকা উচিত? চমকায় আতিয়া বেগম। মনিরার দিকে অবিশ্বাস্য দৃষ্টিতে তাকায়। এই মেয়েটা তাকে এমন কথা বলছে। শাশুড়ির এমন চাহনিতে খানিক লজ্জা পায় মনিরা। এই মহিলা তাকে কতবার বলেছে চলে যেতে, অথচ সে আশায় আশায় থেকে গেল। তবুও যখন আশাটা আর বাসা বাঁধল না, তখন কি আর করার? বলল, আপনার কষ্ট হয় না মা, এই যে বাবা আপনাকে ছেড়ে কম বয়সে একটা মেয়ের সাথে থাকছে? আতিয়া বেগম দীর্ঘশ্বাস ফেলে কিছুক্ষণ ঘরের ছাদের দিকে তাকিয়ে রইলেন। কোনো মেয়ে নিজের স্বামীর সাথে অন্য কাউকে দেখতে পারে? বয়স হয়েছে, চামড়ায় ভাঁজ পড়েছে, শরীর বসে গেছে। পুরুষ মানুষের তো আর এসবে মন ভরে না। তাই তো মেয়ের বয়সী একজনকে নিয়ে দিব্যি ঘুরে ফিরে খাচ্ছে। নিজের ভাবনা থেকে বের হয়ে আতিয়া বেগম বললেন, তবে চলো না শাশুড়ি বৌমা মিলে একটা সংসার সাজাই, মা মেয়ে দিব্যি চলে যাবে। মনিরা চোখ চকচক করে উঠল, তবে প্রকাশ করল না। শেষ হওয়া চায়ের কাপটা শাশুড়ির হাত থেকে নিয়ে উঠে দাঁড়ালো। দরজার দিকে যেতে যেতে বলল, কয়েকটা দিন অপেক্ষা করুন মা, আপনার না পাওয়ার সুখগুলো আমি ফিরিয়ে দিব নতুন ছন্দে। আর আমার না পাওয়া হাহাকারগুলো? বস্তির সরু রাস্তা দিয়ে এলোমেলো পায়ে হাঁটছে আদিল। চারপাশ ধুলোবালি, ময়লা আবর্জনা, দুর্গন্ধতে ঠাসা। কোনো রকম নাক ছিটকানো ভাব নেই। সাদামাটা টি শার্ট, চোখে চশমা, মুখে মাস্ক পরে সম্পূর্ণ অপরিচিত একজন হয়ে হেঁটে চলেছে আপন মনে। হাতে শোভা পাচ্ছে সাদা কাগজে মোড়ানো প্যাকেট। একটু পরপর হাতে থাকা প্যাকেটের দিকে চোখ বোলাচ্ছে।
আবার চোখ ঘুরিয়ে আশপাশটা দেখে নিচ্ছে সে। সূক্ষ্ম এক চোর চোর ভাব, যে কেউই দেখলে ধরতে পারবে না। হঠাৎ করে তার মনে হচ্ছে পেছনে কেউ একজন আছে, যে তাকে বেশ খানিকটা সময় ধরে অনুসরণ করছে। প্রথমে খুব একটা পাত্তা না দিলেও ব্যাপারটা তাকে খুব ভাবাচ্ছে। হাঁটার গতি থামিয়ে দিয়ে যেই না পেছনে ঘুরেছে, আফরাকে দেখে তার চোখ জ্বলে উঠল। মেয়েটাও একদম ভ্যাবাচ্যাকা খেয়ে গেছে। এভাবে ধরা পড়ে যাবে হয়তো ভাবতে পারেনি। আদিল ভাবছে মেয়েটার সাহস নিয়ে সীমা ছাড়িয়ে গেছে না। গমগম কণ্ঠে বলল, আপনার কি মনে হয় মিস আফরা ইবরাত, আমাকে ভেদ করা এতই সহজ? আফরা খানিক কেঁপে ওঠে, তবে নিজের ভয় আদিলকে সম্পূর্ণ বুঝতে না দিয়ে এগিয়ে এসে দাঁড়ায় আদিলের সামনে বরাবর। মুখে মুচকি হাসি বজায় রেখে বলে ওঠে, আফরা ইবনাতের কাছে কোনো জটিলতায় বেশি দিন টিকতে পারে না। এই দেখুন না, কেউ কি আদিল মাহমুদকে অনুসরণ করার সাহস দেখিয়েছে কখনো? কিন্তু আফরা ইবনাত নামক মেয়েটা কিন্তু পেরেছে। যদিও ইচ্ছে ছিল না, জাস্ট কৌতূহল। রাগে হাত দিয়ে কপাল ঘষে আদিল। এই মুহূর্তে রাগ করা মানে বিনা নোটিসে শত্রুর মুখে পড়ে যাওয়া। বর্তমানে সে এমন কিছু চাইছে না, তাই নিম্ন সুরে বলে ওঠে, কৌতূহল মিটেছে? এবার আপনি আমার পিছু ছাড়লে ধন্য হব। এই মুহূর্তে ধন্য আমি আপনাকে করতে পারলাম না। কৌতূহল জোরালো হয়ে সন্দেহে রূপ নিচ্ছে। আপনি এখানে কি করছেন মিস্টার আদিল মাহমুদ? বিরক্তিতে চর শব্দ করে আদিল। রাগে মনে হচ্ছে পেট গুড়গুড় করছে, গলা ফাটিয়ে চিৎকার দিতে ইচ্ছে করছে। তবে তাকে যে কোনো উপায়ে শান্ত থাকতে হবে। গম্ভীর কণ্ঠে বলে ওঠে, চারপাশ দেখেন, এটা কাকপক্ষীও নেই। দুপুর সবে বস্তির মেয়ে বউরা ভাত কম দিয়েছে, পুরুষরা কর্মক্ষেত্রে। এই মুহূর্তে আমি আপনার সাথে যা কিছু করতে পারি। এই যে দেখেন, মেয়ে মানুষ, পুরুষের রক্ত তো গরম হবেই। ধরেন হাত ধরে টেনে নিয়ে বস্তির কোনো ঘরে চলে গেলাম, টাকা দিয়ে মুখ বন্ধ করা আমার 1 মিনিটের কাজ। আবার ধরেন গলে ছুরিও চালিয়ে দিতে পারি। আমি আদিল মাহমুদ, মানুষ খুব একটা সুবিধার নয়। সাবধান হন, আপনার জন্যই মঙ্গল। ঘৃণায় গাড়ি করে ওঠে আফরার। লোকটা তার নারীত্বের উপর থাবা বসানোর হুমকি দিচ্ছে। সে দুর্বল। সাহসী মনোভাব নিতে গিয়েও যেন ভেতর থেকে নিজেকে দুর্বল টের পাচ্ছে আফরা। পুরুষের সাথে একটা নারী কখনোই পারবে না। আদিল গা জ্বালানো হাসি দিয়ে ঘুরে দাঁড়ায়। অপমানে ঘৃণায় একদলা থুথু মাটিতে ফেলে হেসে ওঠে আফরা। তার এখন মজার মুড এসেছে, তাই আদিলের গা থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে বলে ওঠে, ভাগ্য সুপ্রসন্ন। বিয়ে তো আপনার আমাকেই করতে হবে। সে হোক আপনি আগে ধর্ষক উপাধি পেলেন, সারা জীবন চোখ মেলতে পারবেন তো? সীমা থাকে তো। আদিলের মনে হচ্ছে মাথায় রাগেরা কিলবিল করছে। দাঁতে দাঁত চেপেও রাগ নিয়ন্ত্রণ করতে পারছে না সে। সময় তার হাতে খুব কম। 10 মিনিট সময়ের মধ্যে তাকে এই ঝামেলা এড়িয়ে গন্তব্যে পৌঁছাতে হবে। রাগে চোখ রক্তিম হতেই হাতের প্যাকেট মাটিতে ফেলে আফরার হাত আঁকড়ে ধরে নিজের সাথে মিশিয়ে নেয় আদিল। পকেট থেকে মিনি সাইজের ছুরিটা বের করে গলায় চেপে ধরতেই আফরা চোখে যেন সর্ষে ফুল দেখে। একটা টান তার জীবনের রীতি ঘটাতে সক্ষম। বড় বড় চোখে আদিলের ছুরি ধরা হাতটার দিকে তাকিয়ে থাকে। রাগে তোপে আদিল হিসিয়ে বলে ওঠে, বলেছিলাম না, আদিল মাহমুদ মানুষটার সুবিধার নয়। পিপিলিকার পাখা গছে মরিবার তরে। উক্তিটা একদম সঠিক। এতদিন ছাড় দিয়েছিলাম বলে খুব পড়েছিলে, তাই না? ডানা আজ একেবারে ছেড়ে ফেলে। আফরা চুপ থাকে। ব্যথায় চোখ মুখ অসম্ভব কুঁচকে আসছে। ছুরিটা ধারালো হওয়ায় গলায় বসে খানিক রক্ত বের হচ্ছে। আদিল আবার বলে ওঠে, তোকে মেরে এখানে ফেলে রাখলে কেউ খোঁজ নিতে আসবে না। এমন বস্তিতে অহরহ লাশ পাওয়া যায়। কয়েকদিন পুলিশের দৌড়ঝাঁপ, তারপর শেষ। আমার টিকিটও কেউ খুঁজে পাবে না। মেয়ে মানুষের এত সাহস ভালো না। তোরা মেয়ে মানুষ থাকবে, তোরা মেয়ে মানুষ থাকবে পুরুষের বিছানার সঙ্গে, খেদমতের জন্য, একদম পায়ের তলায়। তুই তো মেয়ে মানুষের ধারায় পাল্টে দিলে। আফরার আর সহ্য হয় না। মেয়ে মানুষ এত নীচ। মা জাতিকে যে মানুষটা পায়ের তলায় রাখে তাকেও তো দেখানো উচিত। জুতার হিল দিয়ে সর্বশক্তি দিয়ে লাথি বসায় আদিলের পায়ে। ছুরি ধরা হাতটা গলা ছেড়ে দেয়। সুযোগ বুঝে ছুরিটা এক টানে নিজের হাতে নিয়ে আদিলের পেটে ঘুষি বসিয়ে দেয় আফরা। ঘোরের মধ্যে আছে মনে হয় আদিল। কি থেকে কি হয়ে গেল বুঝতে বেশ খানিকটা সময় লাগলো। ততক্ষণে এক মেয়ের হাতে ঘুষি খেয়ে সে বসে পড়েছে মাটিতে। আফরা চোখে যেন প্রতিশোধের নিঃশ্বাস চেপেছে। একটু আগে লোকটা যেভাবে তার গলা কাটার হুমকি দিচ্ছিল, কাজটা পুনরায় ঘটাতে ইচ্ছে করছে। সময় ব্যয় করে না আফরা। গলা ধরে ধাক্কা দিয়ে আদিলকে মাটিতে ফেলে উপরে বসে পড়ে। সাথে সাথে হাত চালিয়ে দেয় গলায়। চমকে ওঠে আদিল। ভীষণ অবাকতা ফুটে ওঠে চোখে মুখে।
নিজের বিজয় সুনিশ্চিত দেখে আফরার মুখে হাসি ফুটে ওঠে। ঠিক আদিলের মতো হিসিয়ে বলে ওঠে, তোকে মেরে এখানে ফেলে রাখলে খোঁজ নিতে সবাই আসবে, শহর তন্ন তন্ন হয়ে যাবে, লোকমুখে একটা কথাই শোভা পাবে। কার এত সাহস হলো আদিল মাহমুদকে হত্যা করার? কে করলো এমনটা? সবাই ভাববে তোর কোনো শত্রু, তোর কোনো বিরোধী দল, কিন্তু কেউ বুঝতে পারবে না তুই কোনো এক মেয়ের হাতে নিজের প্রাণ হারিয়েছিস। সে মেয়েটাই আফরা ইবনাত। কুটিল হাসে আদিল। আফরা ভরকে যায়, তবু ওর শক্ত হাতে ছুরিটা ঠিক গলায় চেপে ধরে থাকে। আফরার রক্ত যেমন প্রবাহিত হয়েছে, তেমনই আদিলের রক্ত প্রবাহিত হচ্ছে। তবে দুজনের কারোরই সেদিকে বিন্দু মাত্র নজর নেই। দুজন যেন এই মুহূর্তে কথা যুদ্ধে নেমেছে, সাহসিকতার যুদ্ধে নেমেছে। তুমি যতই ভয় দেখাও, আমি ভয় পাচ্ছি না, এমন টাইপ স্লোগানে দুজন যেন মরিয়া হয়ে উঠেছে। হাসি থামিয়ে আফরা চোখে চোখ রেখে আদিল বলল, আপনি আমাকে মারবেন না জানি, এই যে আপনার চোখে শুধু প্রতিশোধ। নারী জাতিকে নিচু করেছে বলে গর্জে উঠছেন। এই গর্জে ওটা ঠিকঠাক আরও প্রাণ নিতে পারবে না। আপনার উচিত আর একটু সাহস নিয়ে আমার সাথে যুদ্ধে নামা। বড় বড় নয়ন যুগলে রক্তিম আভা। আফরা চোখ বুজে হজম করে নেয় কথাগুলো। লোকটা যে তার দৃষ্টি ঘোরাতে চাইছে সে ঢের বুঝতে পারছে। তাই আদিলের পুরো পরিকল্পনাটাকে নষ্ট করে দিয়ে ছুরিটা আরেকটু চেপে ধরে বলল, আপনার মতো কিটকে আমি এক্ষুনি শেষ করে দিতে পারি। আমার সাহস নিয়ে প্রশ্ন তুলবেন না, একদম শেষ হয়ে যাবেন। তবে আমি দুর্বলকে কখনো কখনো আঘাত করি না। আপনি এখন বেশ দুর্বল, প্রাণে বেঁচে গেলেন। উঠে দাঁড়ালো আফরা। ছুরিটা অদরে ঢিল দিয়ে নিজের শরীরে লেগে থাকা ধুলোবালিগুলো ঝেড়ে নিল। আদিল তখনও মাটিতে শুয়ে থেকে অদ্ভুত দৃষ্টিতে আফরাকে দেখছে। আফরার স্বচ্ছ এক হাসি দিয়ে আদিলের দিকে হাত বাড়িয়ে দেয়। না চাইতেও আদিল হেসে ওঠে। এতক্ষণ যে তারা দুজনে একে অপরকে আঘাত করায় তৎপর হয়ে উঠেছিল, দুজনে যেন খেয়ালই নেই। আদিল আফরার হাত আঁকড়ে ধরে উঠে দাঁড়ায়। নিজেও ধুলো ঝেড়ে মাটিতে পড়ে থাকা প্যাকেট হাতে তুলে নেয়। আফরার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, চিকিৎসা নেন, লড়াইটা বেশ এনজয় করেছে। তবে মিস আফরা ইবনাত। আফরা আদিলের কাছাকাছি এসে দাঁড়ায়। চোখে মুখে ব্যথার ভাব ফুটিয়ে তুলে হাত বাড়িয়ে দেয় আদিলের গলায়। রক্ত পড়ছে এখনো। কিছুটা শক্ত হাতে কাটা স্থানে আঙ্গুল রাখে। ব্যথায় হাতের মুঠো শক্ত হলেও চোখ মুখ স্বাভাবিক রাখে আদিল। আঙ্গুলের ডগায় লাল রঙা তরল মাখিয়ে আফরা বলে ওঠে, আপনার রক্তের ঘ্রাণ এত মিষ্টি কেন? কেমন পিপাসা পেয়ে যাচ্ছে। শব্দ করে হেসে ওঠে আদিল। মেয়েটা অদ্ভুত সাহসী, বারবার তার যোগ্য প্রতিপক্ষ হিসেবে কেমন প্রমাণ দিয়ে যাচ্ছে। তবে দুদিনের এক মেয়ের কাছে আদিল মাহমুদ তো হারতে পারে না। বরং আদিল আরও এক ধাপ এগিয়ে আফরার গলায় মুখ ডুবিয়ে দেয়। কাটা স্থানে অধর স্পর্শ করে সরে আসে। মুখ ডুবিয়ে দেওয়াটা যে নেতিবাচক নয় আফরা বুঝতে পারে। তাই চুপচাপ দাঁড়িয়ে থাকে আদিলের কথা শোনার উদ্দেশ্যে। আদিলের অধরেও আফরার আঙ্গুলের মতো লাল রঙা তরল শোভা পাচ্ছে। অদ্ভুত ভঙ্গিমায় আদিল বলল, আপনার রক্তের গ্রাউন মিষ্টি হলেও আমার বেশ পছন্দ হয়েছে। আমার শরীরের ভাজে ভাজে ঝাল হুট করে মিষ্টি পেয়ে গেলে কোষগুলো কেমন তাজা হয়ে ওঠে। পরের বার তৃপ্তি নিয়ে পান করব। এ যেন রক্ত পিপাসু ভ্যাম্পায়ার। মাংস খেকেও হায় না, যেমন ওত পেতে বসে থাকে, শিকার দেখলেই ঝাঁপিয়ে পড়ে। দুজন যেন ঠিক রক্ত পিপাসু মানুষে পরিণত হয়েছে। একে অপরের রক্তের ঝাঁজ শুকতে ব্যস্ত। দুজনের ঠোঁটের ভাঁজে নীরব হাসি। মানুষের পায়ের শব্দ ভেসে আসছে। নড়ে চড়ে ওঠে দুজন। সন্ধানী চোখে দৃষ্টি ফেলে এদিক ওদিক দেখে নেয়। আদিল আর এক মুহূর্ত দেরি করে না। হাতের প্যাকেটটাকে শক্ত করে আঁকড়ে ধরে হাঁটতে থাকে। আজ প্রথম এই কাজে সে এতটা লেট। এর শোধ সে তুলবে। মনে মনে প্রতিজ্ঞা করে পায়ের গতি বাড়িয়ে দেয়। আদিলের অবয়ব যখন বাড়ির আড়ালে মিলিয়ে যায়, আফরাও উল্টো ঘুরে হাঁটা ধরে। যে কাজ সে করতে এসেছিল অসফল। সাদা প্যাকেটের রহস্যটা আজও ধোঁয়াশা। তবে এক কাজে সে তীব্রভাবে প্রভাব ফেলতে পেরেছে। সরাসরি যুদ্ধ তো ঘোষণা করে এসেছে। এবার চলতে থাকুক সংগ্রাম। তার অস্তিত্ব যে আদিল মাহমুদকে টেক্কা দিতে পারে বুঝুক সে। তবেই না সে মাহমুদ বাড়ির বড় বউ হতে পারবে। তার যে বড্ড স্বাদ জেগেছে মাহমুদ বাড়ির বড় বউ হওয়ার। শূন্য দৃষ্টি মিলিয়ে চোখের অনুরাগ প্রকাশ করে আফরা। তার মনে হচ্ছে কয়েক যুগল চোখ তার দিকে তাকিয়ে আছে, তাকে দেখে হাসছে, বাহবা দিচ্ছে। ভারী অভিমান হয় আফরার। আনমনে বলে ওঠে, এ শহর ভালো না আম্মা। এ শহর শুধু রক্তে ভাসে, পোড়া ছাইয়ের গন্ধ ছড়ায়, হাহাকার মিলিয়ে দেয় শূন্যে। এ শহর যন্ত্রণার শহর গো আম্মা, হৃদয় ছাড়খাড় করে দেয়। আফরাকে আমাদের বাড়িতে থাকতে বলতে পারো না, মনিরা?
রান্নার কাজে ব্যস্ত ছিল মনিরা। একটু পর জোহরের আজান পড়বে। আজ হুট করেই তার শ্বশুর এসেছে। এ নিয়ে অবশ্য সে চরম বিরক্ত, তবে প্রকাশ করার রাস্তা তার বন্ধ। শাশুড়ি ঘরে খিল দিয়ে বসে আছেন, হয়তো দুঃখ বিলাস করছে, নয়তো ঘুমোচ্ছে। যত জ্বালা তার। এসবই মনের মধ্যে আঁকিবুকি করছিল। এর মধ্যে স্বামীর এমন কথায় কোনো রকম রিয়াকশন তার মাঝে দেখা যায় না, যেন এই ব্যাপারে সে আগে বুঝতে পেরেছিল। আতিকুর কিছুক্ষণ মনিরার পাল্টা প্রশ্নের অপেক্ষা করে, না পেয়ে খানিক রেগেও যায়। কটমট করে বলে ওঠে, আমার কথা কানে চাইনি, চুপ থাকার স্পর্ধা কি করে হয়? এবার ভয় পায় মনিরা। ভয় ভয় চোখে স্বামীর দিকে তাকায় সে। আতিকুর নিজেকে সংযত করে নেয়, মুখে হাসি ফুটিয়ে নরম সুরে বলল, দেখলাম মেয়েটা একা থাকে, কেউ নেই আমাদের এইখান থেকে। ওর ফার্সিটিও কাছে হবে, প্রতিদিন আমার সাথে যেতে পারবে। আবার মিহুর ক্ষেত্রেও সুবিধা, ভালো একজন গাইড পাবে সবসময়ের জন্য। কি বলো? মনিরা কিছুক্ষণ ভেবে মাথা নাড়িয়ে সায় জানায়। আতিকুরের মুখে হাসি ফোটে। মনিরা এক পলক সেই হাসি দেখে নিজেও শব্দ করে হেসে ওঠে। আতিকুরের নিকটে দাঁড়িয়ে হেয়ালি করে বলে ওঠে, আজ মনে হচ্ছে খুব খুশি। তা কেবল আপনার এ বাড়িতে থাকা নাকি অন্য কিছু? লাইক কোনো মেয়ের সর্বনাশ? তোমার রাতের সুখময় কিছু মুহূর্ত? ভ্রকুচকে তাকালো আতিকুর। এতক্ষণ আপন মনে কল্পনা সাজাতে ব্যস্ত ছিল। মনিরার কথা বুঝতে তার কিছুটা সময় লাগে। চেঁচিয়ে বলে ওঠে, হোয়াট? কি বলতে চাইছো তুমি? বুঝতে পারছো না নাকি বুঝতে চাইছো না? তোমার সাহস দেখছি বেড়েই গেছে। এতদিন তো টু শব্দ করনি, এখন বলি ফুটছে, ভয় করছে না? সত্যি কি মনিরা ভয় পাচ্ছে না? পাচ্ছে, খুব করে ভয় করছে তার। ভেতরটা কাঁপছে, মনে হচ্ছে এক্ষুনি বুঝি কোমরে থাকা বেল্ট খুলে পেটানো শুরু করবে। তবে আজ কেন জানি ভয়টাকে প্রাধান্য দিতে ইচ্ছে করছে না মনিরার। মন বলছে আজ সে চুপ থাকলে আরও একটা পবিত্র মেয়ের জীবন নষ্ট হয়ে যাবে। জ্বলে ওঠে মনিরার চোখ, চমকায় আতিকুর। ভীষণভাবে চমকায় সে। এই মনিরাকে সে চিনতে পারছে না। তার সামনে মাথা নিচু করে থাকা মনিরা, আর এই মনিরা আকাশ পাতাল তফাত। এই মনিরা চোখে মুখে বিদ্রোহ দেখতে পাচ্ছে, কেমন যেন ভয় করছে তার। উঁচু গলায় মনিরা বলল, না, ভয় করছে না। কি করবে? মারবে? বেল্ট দিয়ে আঘাত করবে? রক্তাক্ত করে রাখবে? নাকি পেটে লাথি বসাবে? এসো, মারো। এগিয়ে যাবে আতিকুর। বাবাকে দেখে থেমে যায়। যদিও একানা সম্মান সে করে না, তবুও নিজের একটা ইমেজ আছে তো। শ্বশুরকে দেখে মনিরাও থেমে যায়। অসীম রাগ নিয়ে রান্নায় মন দেয়। আতিকুরের বাবা আশরাফুদ্দিন ছেলেকে উদ্দেশ্য করে বলে ওঠে, গলা একটু বেড়েছে দেখছি, সময় থাকতে ছুঁড়ে ফেল, না হলে তোকে নাকে দড়ি দিয়ে ঘুরাবে। মনিরা শুনেও চুপ থাকে। কথাটা শুনে যেন আতিকুরের রাগ বাড়ে, খেকিয়ে বলে ওঠে, ছোট লোকের বাচ্চাটাকেই তো তুমি বিয়ে করতে বলছিলা, টু শব্দ করবে না, যা ইচ্ছে করতে পারবো। এখন দেখছো গলা কত বাড়ছে। আশরাফুদ্দিন হাসে। 9 বছর কি কম? 3 ছেলে নিয়ে সংসার তার। আতিকুর তখন সবে অনার্সে ভর্তি হয়েছে। লম্বা চওড়া সুঠামদেহী যুবক। সুযোগ ছিল, টাকা দিয়ে পুলিশে ঢুকিয়ে দিয়েছিলেন। কিন্তু ছেলের স্বভাব যে ঠিক তার মতোই ছিল। মেয়ে দেখলে শরীর যেন রসিয়ে ওঠে। এতে অবশ্য তার কোনো সমস্যা ছিল না, বরং নিজের মতো হওয়ায় বাহবা দিতেন। বিপত্তি ঘটল তো তখন, যখন মেয়ে নিয়ে ফুর্তি করতে গিয়ে ধরা পড়ল। চাকরি টিকিয়ে রাখাই মুশকিল। বাবাহীন মেয়েটা তখন 10ম শ্রেণীর ছাত্রী। সৌন্দর্য যেন ঠিকরে পড়ে। এক দেখায় পছন্দ হয়ে যায়। নেহা তখন জরুরি ছিল বলে নিজেই প্রস্তাব দিয়ে বসেনি। ছেলেকে বুঝিয়ে শুনিয়ে মেয়েটাকে নিয়ে আসলো বউ করে। ছোট্ট মেয়েটা কিছুদিন স্বামীর সান্নিধ্য পেয়ে দিন দুনিয়া ভালো মন্দ ভুলে গিয়েছিল। সুন্দর বউ পেয়ে আতিকুর নিজেও কিছুদিন বাহিরে নজর দেয়নি। কিন্তু চরিত্রহীন পুরুষ তো। কয়েক মাস যেতে না যেতেই আবার শুরু করেছিল। বইয়ের ওপর হুকুমদারি, নির্যাতন কোনোটাই বাদ রাখেনি। 9টা বছর তো এভাবেই চলে গেল। আজ যখন মেয়েটা একটু প্রতিবাদ করেছে, তখন দোষ তার হলো। সোফায় আইস করে গলা খানিক উঁচিয়েই বলল, গলা যখন বাড়ছে গলায় দড়ি দে, মাইয়া মানুষ কেমনে টাইট দিতে হয় এখনো বলা লাগবো নাকি? তোর মায়ের গলায় দড়ি দিছি, কেমনে দেখোস নাই? গর্বের সহিত বলল আশরাফুদ্দিন। বুড়ো বয়সে বউ রেখে আরেকটা বিয়ে করে কতটা ভালো কাজ করেছেন সেটাই যেন হাসিতে বুঝিয়ে দিলেন। বাবার কথায় অভিভূত হয়ে গেল আতিকুর। সে তো এমনটাই চাইছিল। খুশি মনে বলল, আফরা মেয়েটা কেমন আব্বা? চাইছিলাম কি। হইছে বুঝছি আমি, মাইয়ার দেমাগ আছে, তবে আমার আপত্তি নাই, যা করার কর। রাজি হইলে তো ভালো আব্বা,
না হলে অন্য পদ্ধতি আমার জানা আছে। মনিরা এতক্ষণ সবই শুনছিল, শেষের কথা শুনে হেসে উঠল। বাবা ছেলে দুজনে একটু হলেও চমকালো। হুট করে এমন পরিবর্তন তারাও মানতে পারছে না। মনিরা হেসেই বলল, বাবার ছেলে একদম খাপে খাপ, চরিত্রহীনের শিরোমণি। তবে এবার যে ভুল জায়গায় নজর পড়েছে, এই যে পুরুষত্বের বড়াই থাকবে তো। বাবার দিকে এক পলক তাকিয়ে আতিকুর মনিরার গালে সজোরে থাপ্পড় বসিয়ে দিল। আগের সেই রাগ জেদ শক্তি, তবে পরিবর্তন একটাই। আগে আঘাতে মনিরার চোখ বেয়ে বাঁধ ভেঙে জল পড়তো, আজ না আছে জল, না আছে ব্যথা। একদম শক্ত হয়ে চটা হজম করে সে। আতিকুর আশরাফ উদ্দিনের দিকে তাকিয়ে মুচকি হেসে রান্নাঘর থেকে বের হয়ে যায়। এই মুচকি হাসিতে কি ছিল কে জানে। বাবা ছেলের অন্তর কেমন কেঁপে উঠল। মনিরা তড়িঘড়ি করে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। সাহস করে দু কথা তো শুনিয়ে আসলো। কি করে কি করবে সে, কোথায় গিয়ে ঠাঁই নিবে, কি খাবে, মেয়েটাকে নিয়ে কোথায় উঠবে। মাটাও যে 2 বছর আগে ইহজীবন ত্যাগ করেছে। এসবের থেকে আপনার চিন্তাটাই তার বেশি হচ্ছে। মেয়েটা এখনই চলে আসবে, তার আগেই তাকে বারণ করতে হবে। ফোন লাগায় আফরার ফোনে, রিং হয়ে কেটে যায়। পরপর কয়েকবার কেটে যাওয়ার পর রিসিভ হয় ফোন। চোখ চকচক করে ওঠে মনিরার। কানে ধরতেই ওপাশ থেকে ভেসে আসে, সদর দরজায় আপু, এসেই পড়েছি। মনিরা চেঁচিয়ে বারণ করে, তবে আফসোস আফরার কানে একটা কথাও পৌঁছায় না। সে কথাটা বলেই ফোন রেখে বাড়ির দরজায় কড়া নাড়ে। মনিরা চোখ মুখে ফুটে ওঠে অসম্ভব ভয়। মেয়েটাকে সে বাঁচাতে পারল না তাহলে। নিজের ঘরে পায়চারি করছেন অনল মাহমুদ। রাগে বারবার দুহাত ঘষছেন তিনি। তাকে এ পর্যন্ত কেউ কথা শোনানোর স্পর্ধা করেনি, আজ বড় ছেলের জন্য তাকে কথা শুনতে হলো। এটা যেন মানতেই পারছেন না তিনি। রাগগুলো যেন দলা পাকিয়ে মাথায় ঘুরছে।